নির্বাচিত হন বা না হন, আমরা চাই নির্বাচিত হন, কিন্তু নির্বাচিত হন বা না হন যেহেতু এটা একটু প্রতিযোগিতা, আপনার কাছে একটা সোনারগাঁওবাসী হিসেবে আশা করতে পারি কিনা যে একটু নিরাময় কেন্দ্র আপনি স্থাপন করবেন। আপনি যেহেতু একটা দূতাবাসে চাকরি করেছেন রাষ্ট্রদূত হিসেবে, আপনার অভিজ্ঞতা রয়েছে প্রবাসীদের নিয়ে কাজ করা। প্রবাসীরা কিন্তু আজকে 2026 সাল এখনো কিন্তু প্রতারিত হচ্ছে বিভিন্নভাবে, দালালের মাধ্যমে টাকা দিয়ে প্রতারিত হচ্ছে। এক কাজ দিবে বলে নিয়ে যায়, সৌদি আরবে অনেকে প্রতারণার শিকার হচ্ছে। আপনার ভালো, তো এই প্রতারণার হাত থেকে বাঁচানোর জন্য যেহেতু আপনার এই ব্যাপারে এই সেক্টরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে, এখানে একটা ব্যক্তিগত উদ্যোগে হলেও একটা সেন্টার করা যায় কিনা সোনারগাঁও প্রবাসীদের জন্য। এই সেন্টার আসলে অন্তত প্রতারণার শিকার তারা হবে না, কারণ তারা বাড়ি জমি জমা বিক্রি করে কিস্তিতে টাকা নিয়ে বিদেশে যায়, শেষ সম্বল হারায়া পথের ফকির হয়ে যায়। এটা কিন্তু একটা বিরাট আমরা ভুক্তভোগী সোনারগাঁওবাসী হিসাবে। নিরাময় কেন্দ্র করতে হবে। আমি যদি নাও ইলেক্টেড হই, আমার সমর্থন এবং চেষ্টা করবো এটা করার, বুঝতে পারছেন? কারণ আপনার যে করবেন ওভারনাইট বন্ধ, ওভারনাইট আপনি চান্দা নিবেন না, ঠিক আছে, ড্রাগ বন্ধ হইলো। আপনি একটা জিনিস মনে রেখেন, আমার নিজের অভিজ্ঞতা, যে ডিস্ট্রিক্টে এসপি ভালো হয় সেই ডিস্ট্রিক্ট আইন শৃঙ্খলা অনেক উন্নত হয়। ঘুষ থাকে, কারণ নিচে পর্যায়ে তার বেটা গিয়ে ধরতো না, কিন্তু ভালো এসপি থাকলে অনেক উপকার হয়। একটা ভালো ওসি যদি পোস্টিং হয়ে আসে, অনেক উপকার হয় একটা থানা। এটা কিন্তু আপনাকে পরীক্ষিত, এটা বাস্তব। তা আমাদের ভালো লোক দিলে ইনশাল্লাহ এগুলো সম্ভব। আরেকটা বললেন প্রবাসীরা, শুনেন, প্রবাসী যখন আমি খুললাম, আল্লাহর কি হুকুম, প্রথমে 8 লাখ টাকা করে নেওয়া শুরু করলাম। মানে ম্যান পাওয়ার ওভারনাইট 8 লাখ টাকা করে নেওয়া শুরু, 7 থেকে 8 লাখ। আমি সাথে সাথে 1 নম্বর যে ম্যান পাওয়ার কোম্পানি ছিল বাংলাদেশে, তার ব্ল্যাক লিস্ট করলাম। 1 নম্বর ছিল। 3টা মন্ত্রী আমার ফোন দিল, আপনি কি আমাকে ম্যান পাওয়ার বন্ধ করে দিবেন কিনা। তা আমার বললো আমার অফিসার, স্যার এখন তো আপনি এটা ব্ল্যাক লিস্ট করছেন, কিন্তু ঠেকাইতে পারবেন। আমি না, 3টা মন্ত্রী অলরেডি আমার থ্রেট দিছে, কারণ 3টা মন্ত্রী ম্যান পাওয়ারের সাথে জড়িত, তারা ডাইরেক্ট, তাদের কোম্পানি আছে, আপনারা সবাই জানেন। তো শেষে আমি দেখলাম চাকরি তো থাকবে না, আমি ডাইরেক্ট আসলাম, আসা প্রধানমন্ত্রীর কাছে বললাম যে আমি তো এই অবস্থায় আছি, 8 লাখ টাকা গরিবদের থেকে নেয়। তা আমার কাছে তুমি কি করছো? আমি স্যার ব্ল্যাক লিস্ট করছি। ঠিক কাজ করছো। এই যে সাহস পাইলাম, আমি 5 বছরও ব্ল্যাক লিস্ট থেকে উঠায় আসি নাই। ও ব্ল্যাক লিস্টে এখন আমি থাকা পর্যন্ত ব্ল্যাক লিস্টেই ছিল, কিন্তু ওর পাওয়ার এখনো ব্যাংকের এক চেয়ারম্যান, সাংঘাতিক, ঢাকা শহরের নামলে ওর সাংঘাতিক প্রতাপ। ডাইনে বাইরে দেখতাম মন্ত্রীরা বসে থাকতো, ও বেন্টের বসে, মন্ত্রীরা বসে থাকে। আপনার যদি সৎ সাহস থাকে আর আল্লাহ যদি আপনার সাথে থাকে, আপনার গিয়ে এগুলি সম্ভব, বুঝতে পারছেন? এই যে পরিবেশটা নষ্ট করছে তা আমরা, আমাদের মতো নেতারা এটার থেকে প্রত্যেকে ভাগ পাইছে। আপনার গিয়ে সেই সারা বাংলাদেশে, শুধু এখানে কেন, সারা বাংলাদেশে এগুলি। তাহলে পরিবেশ ঠিক করতে পারবেন, এটা কোনো কথা হইলো? ইটিপি আছে, ইটিপি চালায় না, কি আমার 5 লাখ টাকা করে বাস প্রত্যেকটার থেকে ইয়ে হয়েছে, এটা সম্ভব। আরেকটা কি বললেন, প্রবাসী আর ট্রেনিং, শুনেন, ট্রেনিং সেন্টারে নিতে হলে শুনেন, আমার ড্রাইভার কেন, তুই তো আমার না বলে গেছিস। আমি যখন ছিলাম, প্রত্যেকটা ভিসা, একটা কোম্পানি আসতো, ভিসা আমার অফিসার আছে, স্টাফ আছে, এদের দিয়ে চেক করাইতাম যে চাকরিটা আছে কিনা, চাকরিটা। আর আমি কিন্তু অ্যাপ্রুভ করতাম, এটা কিন্তু অন্যরা কেউ অ্যাপ্রুভ করতো না। আমি নিজে, ওর যদি রিপোর্ট নিয়ে আসতো যে কোম্পানি ঠিক আছে, চাকরি আছে, তখন কিন্তু আমি সই করতাম। আর এখন কি করে, আপনার বিএমইটিতে কিছু পয়সা দেয়, এনওসি দিয়ে দেয়, মন্ত্রণালয় একটু পয়সা দেয়, এনওসি দিয়ে দেয়। তা আপনি কি করবেন? যদি সরকার যদি স্ট্রিক্ট থাকতো, আমার মতো যদি দূতাবাস স্ট্রিক্ট থাকতো, একটা লোক প্রতারিত হইতো না। এরকম ব্ল্যাক লিস্ট আমি 7-8টা করছিলাম, একটা শুধু না।